হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে বা ফরেক্স মার্কেটের একটা বিষয় নিয়ে, যেটা আমাদের ফরেক্স মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা পূর্বে বিভিন্ন জিনিস শিখছি, সেটার সাথে সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কেও কিছুটা ধারণা নিচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত কি, ইমব্যালেন্স যেটাকে বলি, বা মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সময় যখন ট্রানজেকশন কমপ্লিট না হয়ে মার্কেটটা মুভ দিয়ে চলে যায়, তখনই সেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। এক্সাম্পল দেই, সরি, এখানে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো গ্রিন ক্যান্ডেল, এইখানে এখানে একটা ক্যান্ডেল, এইখান থেকে এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, এখানে। কিন্তু নেক্সট একটা ক্যান্ডেল দেখা গেল যে এখান থেকে এইখানে তৈরি হলো। তো তৈরি হওয়ার পরে দেখা যায় যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মাথা এবং পরবর্তী ক্যান্ডেল তৈরি হওয়ার পর, ক্লোজ হওয়ার পর, থার্ড ক্যান্ডেল যখন তৈরি হয়, তখন কোথা থেকে শুরু হয়? থার্ড ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়, তাই না? এখান থেকে শুরু হয়ে মার্কেটটা নিচের দিকে এই লেভেল পর্যন্ত, এই প্রিভিয়াস এই ক্যান্ডেলের এই মাথা পর্যন্ত না আসে, এখান থেকেই মার্কেটটা উপরে চলে যায়। এইখানে যে যে গ্যাপটা পড়ে থাকে, এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, কিভাবে হয়, এগুলো পূর্বে বেশ কয়েকবার আমি আলোচনা করছি, তবে আজকে আমি সেটা দেখাবো না। আজকে আমি দেখাবো কি, যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি কিভাবে নিতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেমন কিরকম ফেয়ার ভ্যালু গ্যাপ, এবার মার্কেট ধীরে ধীরে উপরে উঠছে, হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দিয়ে উপরে চলে গেছে, কিন্তু মার্কেটটা যখন রিকভার করবে, তখন সে এই লেভেল পর্যন্ত না এসে সে কি করবে, এখান থেকে উপরে চলে যাবে। তো কি হলো, এই যে জায়গাটাতে হলো কি, গ্যাপ তৈরি হলো। এই যে যে গ্যাপ, এটাকে আমরা ফেয়ার ভ্যালু, এইটুকু হলো গ্যাপ। এই গ্যাপটা পূরণ করার জন্যই মার্কেট কি করে, এই রিভার্স করে আসে। কেন আসে, এই গ্যাপটা ফিল আপ করার কারণটা কি, এই বিষয় নিয়ে আমি পূর্বেও বলছি, তবে সামান্য একটু ধারণা দিই। যখন কোনো বড় ইনস্টিটিউশন বা বড় ব্রোকার বা অথবা বিগ অ্যামাউন্ট যখন এখানে ইনভলভ হয়, ট্রেড এক্সিকিউট করে, তখন হিউজ একটা মুভ দিয়ে মার্কেটটা উপরে চলে যায়। এখানে অনেক ইন্টারনাল কিছু বিষয় আছে মার্কেটের, বাই সেলার যে ট্রানজেকশনের কিছু বিষয় আছে। যেমন আমি যখন বাই করি, তখন মার্কেটটা একটু উপরে ওঠে, আর যখন উপরে ওঠার সাথে সাথে যখন কেউ সেল করে, তখন আবার সেটা নিচে চলে আসে। নিচে চলে আসলে এই লেভেলে এসে দাঁড়ায়। তার মানে হলো কি, আমরা যখন যেই জিনিসটা যেই প্রাইসে বাই করছি, সেই প্রাইস বাই করার পরে শেয়ারটা উপরে ওঠে, এবং পরবর্তীতে যখন ওই শেয়ারটা সেল করা হয়, তখন কি হয়, এই প্রাইসটা আবার নিচের দিকে নেওয়া শুরু করে। ঠিক আছে, এটাই হলো মার্কেটের মেইন ফ্যাক্ট। এবং পরবর্তীতে আবার যখন এখান থেকে কোনো বাই পজিশন পড়ে, তখন সেটা আবার উপর দিকে যায়। আবার যখন ওই বাই পজিশনটা এক্সিট করা হয়, তখন আবার মার্কেটটা ডাউনের দিকে আসে। অর্থাৎ মার্কেটে বায়ার আর সেলার সবসময় সমান থাকতে হয় বা সমান থাকে। তো এই ট্রানজেকশন গুলাই কিন্তু একে অপরের সাথে মিটিগেট হয়। ঠিক আছে, এই কারণে মার্কেট উপরে যাওয়া সত্ত্বেও আবার রিভার্স করে চলে আসে। এইভাবে যদি না হয়, তাহলে এখানে বাই করছে একটা শেয়ার, মার্কেট উপরে উঠছে, এখানে বাই করছে আর একটা শেয়ার, আরেকজন আরো উপরে উঠবে, এখানে বাই করছে আরেকজন আরো উপরে উঠবে, এইভাবে শুধু উপরেই উঠতে থাকতো মার্কেট, নিচে আর নামতো না, তাই না? নিচে নামার কারণটাই একটাই, যে আমরা যখন কোনো প্রোডাক্ট বাই করি বা শেয়ার বাই করি, তখন সেটা একটু উপরে ওঠে, এবং পরবর্তীতে যখন বড় কোনো অ্যামাউন্ট, একসাথে বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে বাই অর্ডার দেয়, তখন সেটা হিউজ পরিমাণে বুক দিয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, এবং এই বাই যে করলো, এটা মার্কেট সেলারদের সাথে বা যাদের কাছে আর কি, সেলারদের সাথে মিটিগেট হওয়ার জন্য যখন তৈরি হয় মার্কেট, ঠিক তখন সেটা মার্কেটটা আবার ডাউন হতে থাকে। এটাই হলো মার্কেটের মূল ফ্যাক্ট। আচ্ছা, এখন আমরা এত গভীরে যাব না। আমরা আজকে দেখবো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখে কিভাবে এন্ট্রি প্ল্যান করতে হয়। শুধুমাত্র এন্ট্রি প্ল্যান গুলো আমরা আজকে দেখবো, যে কিভাবে
ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি করতে হয়। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি করার জন্য একটু ধৈর্যের প্রয়োজন। যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড পজিশন নিতে পারে। যাদের ধৈর্য নেই তারা এই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিতে পারে না সহজে, অধৈর্য হয়ে যায়। এখন দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপে কিভাবে এন্ট্রি নেওয়া হয়। যেমন মার্কেটে এখান থেকে ঘোরাঘুরি করতেছে, এভাবে যাচ্ছে আবার যাচ্ছে আবার উপরে উঠছে আবার আসছে, এভাবে করে হঠাৎ করে দেখা যাবে মার্কেট একটা হিউজ একটা মুভ দিয়ে উপরে চলে গেছে। তো এই জায়গাটার যেই ট্রেডিং পজিশন বা এই জোন আর এই জোনের মধ্যে অনেক তফাৎ। এই তফাৎ কেন তফাৎ এই অত গভীরে আমরা যাবো না। আমি আজকে শুধুমাত্র ট্রেড পজিশন গুলো দেখাবো, কোথায় ট্রেড পজিশন নিতে হয়। এখন যখনই একটা এই মুভ দেওয়া হয় তখন এর মানে হলো যে এইখানে এই প্রাইসটা এখানে যদি হয় প্রাইসের মূল্য 110, সেটার মূল্য $110 হলো। ঠিক আছে, তো এই প্রাইসের মূল্যটা এই অনেক চিপ একটা অর্থাৎ সস্তা একটা মূল্য। এই কারণেই এইখানে কোনো একটা ইনস্টিটিউশন বা ব্রোকার বা বড় বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করা যারা ট্রেডার বা বড় ধরনের যারা একসঙ্গে অনেক অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে, যেমন কেমন কয়েকটা প্রতিষ্ঠান একসাথে মিলে একটা ট্রেড এক্সিকিউট করে। তো এই কারণেই এইখানে অনেকগুলো অর্ডার এখানে একসাথে অনেক লট সাইজের অর্ডার এখানে এক্সিকিউট হয়। এক্সিকিউট হওয়ার সাথে সাথে মার্কেটটা হিউজ পরিমাণ বুম করে উপরে চলে যায়। এখন উপরে চলে গেলে আমরা বুঝলাম যে এখানে বড় ধরনের একটা ইনস্টিটিউশন এন্ট্রি দিছে বলেই তো এটা উপরে উঠছে। এখন এইটা ক্যান্ডেলটা দেখার পরে এখানকার যারা সারা দুনিয়ার যে ট্রেডাররা আছে তারাও কিন্তু একটু অ্যালার্ট হয়ে যায়, নড়েচড়ে বসে যে এই প্রাইসটা অবশ্যই একটা ভ্যালু, এই চিপ প্রাইস, সস্তা প্রাইস, এই লাইন এই প্রাইসটা। অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে বাই অর্ডার দিয়ে বসছে তাহলে আমরাও এখানে বাই অর্ডার দিতে পারি এই লেভেলগুলোতে। কারণ কি এই লেভেলগুলোতে যদি বাই অর্ডার দিতে পারি তাহলে ইনস্টিটিউশন যেভাবে বাই অর্ডার দিয়ে আস্তে আস্তে মার্কেটটাকে আপ নিয়ে যাবে, বা মার্কেট ইনস্টিটিউশনের কাছে কোনো অ্যানালাইসিস আছে যেটার দ্বারা তারা বুঝতে পারতেছে যে মার্কেট এখন এখান থেকে আস্তে আস্তে আপে যাবে, তখন একমাত্র তখনই তারা এখানে এন্ট্রি দেয়। এবং সেটা দেখে দেখে রিটেল ট্রেডাররা কি করে এইসব জায়গায় এন্ট্রি দেওয়ার জন্য প্রস্তুতি নেই, এইসব জায়গা থেকে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নেই। এখন যখন এখান থেকে মুভ দিয়ে দেয় তখন কিন্তু সহজে এইসব জায়গায় এন্ট্রি নেওয়া সম্ভব হয় না। সম্ভব না হওয়ার কারণে সকলে কি করি, অপেক্ষা করি কোথায় আসার জন্য মার্কেটটা এর আশেপাশে, এই যে 110-এর আশেপাশে, 110-এর আশেপাশে আসার বাই করার চেষ্টা করি। যেমন মার্কেটটা যখন এরকম একটা মুভ দিয়ে উপরে চলে যায় তখন মার্কেটটার যে আমি যে বললাম যে ট্রানজেকশন গ্যাপ ফিল আপ করার যেই ফর্মুলা বা গ্যাপ ফিল আপ করা ট্রানজেকশন কমপ্লিট করার যে সিস্টেম, সেই সিস্টেমে মার্কেটটা কি করে, মার্কেটটা ধীরে ধীরে এখান থেকে ধীরে ধীরে ডাউন আসতে থাকে, আস্তে 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 ডাউন আসতে থাকে। এখন আমাদের টার্গেট কি থাকে, আমাদের টার্গেট হলো যে এই প্রাইসের আশেপাশে বাই বাই পজিশন নেওয়া। এখন যত নিচে নামবে এইখান থেকে শুরু করে এই ক্যান্ডেলের এই পর্যন্ত যত নিচে নামবে তত সস্তা প্রাইসে শেয়ার বাই করা যায়। এই কারণে সবাই অপেক্ষা করে যে এই সব জায়গা থেকে যদি আমরা বাই করতে পারি বা এর আশেপাশে বাই করতে পারি তাহলে আমাদের একটা প্রফিট আসবে এবং মার্কেটটা বুলিশ অবস্থায় থাকবে। কারণ কি এই প্রাইসটা যেহেতু ইনস্টিটিউশন চুজ করছে তার মানে এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো বুঝতে পারছেন বিষয়টা। এই কারণে এই ক্যান্ডেলের এই বুলিশ ক্যান্ডেলের যেই মুভমেন্টটা দেখে কি করি, আমরা সবাই এই কাছে কাছে আসার চেষ্টা করি, অপেক্ষা করি যে এই লেভেলের আশেপাশে আসুক মার্কেট। তো যখন এই লেভেলের আশেপাশে আসা হয় তখন মিনিমাম 50% আসবে আর কি। মার্কেট অ্যানালাইসিস করে দেখা গেছে যে একটা মার্কেট যখন এইভাবে
বুম করে তখন এটা মিনিমাম 50% পর্যন্ত চলে আসে। একটু অপেক্ষা করলেই দেখা যায় যে চলে আসে। হয়তোবা এই সাথে, সাথে না আসলেও সেই মার্কেটটার সাথে, সাথে না আসলেও একটু ঘুরে ফিরে আস্তে এভাবে আসতে থাকে। তো আমাদের টার্গেট কি থাকবে যে এর আশেপাশে প্রাইসে যত কম সস্তা প্রাইসে কেনা যায় সে তত ভালো। তো সস্তা প্রাইসে যখন আমরা কিনবো, যখন এই 50% এ কিছু কিনবো, তারপরে একটু নিচে আসলে আরেকটু কিনবো। তার নিচে আসলে আরেকটু কিনা যায়। এখন এইভাবে ১ বার ২ বার ৩ বার কিনে এভারেজ করে রাখলাম। এখন কথা হলো যে আমাদের একটা ফর্মুলা আছে যে মার্কেটটা যখন একটা বুম দিয়ে উপরে উঠে গেছে, রাইট? মার্কেট যখন পজিটিভ অবস্থায় উপরে উঠে গেছে তখন কিন্তু আমাদের একটা ট্রেড পজিশন নিতে হবে। কিভাবে নিতে হবে সেটাই আমি আলোচনা করতেছিলাম। তো এইখান থেকে এত বড় একটা ক্যান্ডেলের নিচে যদি আমরা স্টপ লস দিই, এক্সাম্পল দেই, যদি আমরা এইসব জায়গায় বাই করি, এইসব জায়গায় বাই করি, এইসব জায়গায় বাই করি, ক্যান্ডেল উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, বাই করি, তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা কত দূর হয়ে যাচ্ছে? একটা বড় একটা ক্যান্ডেলের নিচে হয়ে যাচ্ছে। তাই না? তো এত বড় স্টপ লস তো দেওয়ার কোনো মানে হয় না। জানেন যারা ট্রেডের সাথে সম্পৃক্ত। আমরা কি করি? ওই সস্তা প্রাইসে কিনবো এবং আমাদের স্টপ লসটা কম থাকবে। যেমন কি করি? আমরা হয় 50% লেভেলে মার্কেটটা যখন আসবে তখন এইসব জায়গাতে কিনবো, বাই করবো এবং স্টপ লস গুলো এর নিচে দিতে হবে। সেল এখানে দিতে হবে। আর যত নিচে আসবে, যত কাছের থেকে নেওয়া যায় ততই আমাদের জন্য ভালো। স্টপ লস এইসব লেভেলের নিচে দিতে হবে। ঠিক আছে? স্টপ লস এখানে এইসব জায়গায় দিতে হবে। কারণ কি? যদি আমরা এইসব জায়গা থেকে বাই করি, এইসব জায়গাতে বাই করি, স্টপ লসটা খুব দূরে হয়ে যায়। রিস্ক রেশিও অনেক বড় হয়ে যায়। এই কারণে আমরা একটু কাছাকাছি গিয়ে চেষ্টা করি যাতে মার্কেটের একটু কাছাকাছি আসুক বা একটু সস্তা প্রাইসে আসুক। তারপরে আমরা এখান থেকে বাই পজিশন নিব এবং মার্কেটটা স্টপ লস দেবে ওই নিচে। ধীরে, ধীরে মার্কেট যতটুকু প্রফিট নেওয়ার ইচ্ছা ততটুকু নেওয়া যাবে। এখন যদি আমরা লং টাইম হোল্ড করি তাহলে যেহেতু আমরা এখানে জানি যে বুঝতে পারতেছি, আপনি সবাই বুঝতে পারছি যে এখানে একটা পজিশন নেওয়া যাবে, এখানে ইনস্টিটিউশন এন্ট্রি দিচ্ছে। তাহলে যদি আমরা অনেক সময় ধরে রাখতে চাই তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আনটিল নেক্সট কোনো সুইং কিরকম? যেমন মার্কেটটা কিন্তু এই যে এইভাবেই আসছে একটা সময়, প্রিভিয়াস এইভাবে করতে করতে আসছে, তাই না? তো নেক্সট প্রিভিয়াস সুইং কিরকম? প্রিভিয়াস সুইং হলো যে যখন মার্কেট যদি আমরা এইসব জায়গাতে বাই করি, ঠিক আছে, এইসব জায়গাতে বাই করি এবং মার্কেট যদি এইভাবে গিয়ে এই যে এইসব প্রিভিয়াস যে লেভেলটা আছে, প্রিভিয়াস লেভেলগুলোতে এইসব প্রিভিয়াস লেভেল দেখে আমাদেরকে এক্সিট করে দিতে হবে। এক্সিট, এসব জায়গা থেকে এক্সিট করতে হবে। এখন যারা এত দূর রিস্ক না নিতে চান তাহলে আরেকটা কাজ করে। কি কাজ করে? এই যে লেভেল ক্যান্ডেলের এখান থেকে ক্যান্ডেল তৈরি হওয়ার পরে দেখা গেল যে মার্কেটে এইভাবে সুইং তৈরি করে আস্তে আস্তে উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে নামে। তো এই লেভেলগুলো থেকে এক্সিট হয়ে যায়, টার্গেট এই পর্যন্ত করে। আমি যেভাবে প্ল্যান করি সেটা কিভাবে, যে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আমি এইখান থেকে এই পর্যন্ত টার্গেট করব ছোট করে। কেন টার্গেট করবো এই পর্যন্ত? কারণ এইখানে এখানে কিন্তু ধীরে ধীরে মার্কেট এইভাবে যেহেতু একটা রেজিস্ট্যান্স এখানে প্রিভিয়াস সুইং এ ছিল বা প্রিভিয়াস সুইং এ দেখা যাবে যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল বলেই কিন্তু এখান থেকে মার্কেটটা রিভার্স করে চলে আসছে, তাই না? তো ঠিক আমি কি করব, এই লেভেলগুলো দেখে এক্সিট হয়ে যাব। কারণ কি? মার্কেট এইখান থেকে এখান থেকে অনেক অনেক সম্ভাবনা আছে যে মার্কেট এখান থেকে আবার ডাউনের দিকে মুভ করতে পারে এভাবে। ঠিক আছে? এই কারণে আমাদের যে টার্গেট গুলো থাকে এই টার্গেট গুলা আমাদের ছোট ছোট হতে হবে। আর যদি মনে করি যে আমরা একটা ট্রেন্ডিং লাইনে আছি, যেমন ট্রেন্ডিং লাইন কেমন? যেমন আমরা এরকম মার্কেটটা এইভাবে ধীরে ধীরে অনেক দিন ধরে একটা ট্রেন লাইন আছে এইভাবে আসতেছে, তার মানে আমরা জানছি যে এটা আপ ট্রেন্ড। তাহলে অবশ্যই আমরা ট্রেডটাকে হোল্ড করব। এভাবে যখন মার্কেটটা আসবে, ডাউনে আসবে, তখন আমরা এটাকে হোল্ড করব। যখন এদিকে আসবে এইসব জায়গাতে বাই পজিশন নিব, এইসব জায়গাতে সেল দিব, সেল দিয়ে এখান থেকে হোল্ড করে
অপেক্ষা করব দীর্ঘ সময়, লং ট্রেড যেটাকে বলি আমরা। কারণ কি আমরা জানি যে হায়ার টাইম ফ্রেমে এটা একটা আপ ট্রেন্ড, তাহলে আমাদেরকে এইটা আরো ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো। তো এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই অ্যানালিসিসটার মধ্যে, এই সিস্টেমের মধ্যে আমরা যেন এই ট্রেন্ডের এক্সিট, একটা ট্রেন্ড যখন রিভার্স দেয় ওই সময় যেন এই ট্রিকটা ফলো না করা হয়, এটা খেয়াল রাখতে হবে। দেখা গেল মার্কেট একেবারে 3 মাস ধরে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো এখন আপ ট্রেন্ডে যাওয়ার পর এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি করতেছে বারে বারে, ঠিক আছে। এখন আপনারা যদি এই ক্যান্ডেল বড় বড় এই মার্কেট মার্কেট অলরেডি 3 মাস ধরে 2 মাস ধরে মার্কেট আপে চলে গেছে, চলে যাওয়ার পরে আপনারা যদি চিন্তা করেন যে এখানে বড় ক্যান্ডেল হচ্ছে, মার্কেট আরো পজিটিভে যাবে বা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, তাহলে কিন্তু এটা বোকামি। এখানে খুবই সাবধানে ট্রেড নিতে হয়, যে আমাদের ট্রেন্ডিং লাইনে ট্রেড নিতে হবে। ট্রেন্ডে আছে মার্কেট, এখানে লাইন ট্রেড নিতে হবে, কিন্তু ট্রেন্ডের এন্ডে যায় লাস্ট স্টেজে গিয়ে যে ট্রেড নিবেন এবং সেটা যদি ফলো করেন, এই রুট ট্রিক্সটা ফলো করেন, তাহলে কিন্তু লসের সম্ভাবনাই বেশি হবে। কিন্তু এটা থাকতে হবে ট্রেন্ডিং লাইনে, ট্রেন্ডিং মার্কেটে, অথবা যখন মার্কেট কনসলিডেশন করার পরে যখন যদি এরকম মুভ দেয়, ঠিক তখন এইসব 50% থেকে বাই করার সম্ভাবনা অনেক, প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি শর্টকাট এই জিনিসটা ফেয়ারভ্যালু গ্যাপটা দেখালাম। ইচ্ছা ছিল যে আর একটু গভীরে গিয়ে মার্কেটের ব্যাগে যে কিছু ঘটনা ঘটে, এই ঘটনাগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, আপনাদেরকে শেয়ার করব। সেই সময়টা এখন আর পাচ্ছি না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি এই ফেয়ারভ্যালু গ্যাপ নিয়ে আরো কিছু দিব। আর আমার ধারাবাহিক পার্ট চলতেছে মাল্টি টাইম ফ্রেম নিয়ে এবং টপ ডাউন অ্যানালাইসিস নিয়ে। তো মাল্টি টাইম ফ্রেম আর টপ ডাউন অ্যানালাইসিস নিয়ে ইনশাল্লাহ পরবর্তী পার্ট আমি দিব। সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা ট্রেডিং শিখতে চান তারা চ্যানেলটা থেকে অনেক কিছু জানবেন, অনেক টিপস জানতে পারবেন। আশা করি অনেক হেল্পফুল একটা চ্যানেল আপনাদের জন্য। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেল আইকন ক্লিক করে রাখবেন যেন কন্টেন্টটা দেওয়ার সময় বা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আরেকটা কথা, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি অ্যানালিসিসটা বা যে আমার যে ফেয়ারভ্যালু গ্যাপের যে কনসেপ্ট, এটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। যাই হোক, সাথে থাকুন, ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। তবে যেটাই বললাম, আমি টপ ডাউন অ্যানালিসিসের পরবর্তী পার্টগুলো ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।